কে ৭১ সালে বীর হয়েছিল, কে ৭৫ সালে বীর হয়েছিল, ওগুলো আমাদের স্মৃতিতে আছে। ২০২৪ সালের বীরদেরকে আমরা যেন প্রত্যেকের জীবনেই জানতে পারি। আগামীতে যদি আরও কেউ দানবীয় হয়ে ওঠে, তার পতন এই সরকারের চেয়েও খারাপ হতে পারে। আমি নাগরিক হিসাবে জানতে চাই, আমার ট্যাক্সের টাকায় পেগাসাসের মতো আর কোন যন্ত্রপাতি কেনা হয়েছে। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এর মতো উচ্চমানের ডকুমেন্টারি আমরা খুব কম দেখেছি। যে নতুন বাংলাদেশের আমরা কথা বলছি, তার কিছু সিম্বল আমাদের তৈরি করতে হবে। যেমন ডিজিএফআই এর অফিস, সেটি একটা সিম্বল। আপনি সেখানে কি করতে পারেন চিন্তা করে দেখেন। র্যাব বিলুপ্ত করতে পারেন কিনা আপনি চিন্তা করে দেখেন। আপনাকে বড় আকারে ভাবতে হবে। গত সরকারের ৪২ জন মন্ত্রীর জায়গায় নতুন ৪২ জন মন্ত্রী হলো। গত সরকারের নাম ছিল এটা, এই সরকারের নাম হলো এটা। এটা কোনো বড় পরিবর্তন না। বড় পরিবর্তন আমাদেরকে সিম্বলিক প্রতীক তৈরি করতে হবে। যেমন আমি মনে করি ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যত মানুষ মারা গেছে তাদের একটা মনুমেন্ট তৈরি করা উচিত। এরাই আমাদের নতুন বীর। কে ৭১ সালে বীর হয়েছিল, কে ৭৫ সালে বীর হয়েছিল, ওগুলো আমাদের স্মৃতিতে আছে, আমরা যথেষ্ট সম্মান করি। এবং কিন্তু ২০২৪ সালের বীরদেরকে আমরা যেন প্রত্যেকের জীবনেই জানতে পারি। এদের মতো সাহসী এবং যেই রকম সশস্ত্র স্নাইপারদের সামনে তারা দাঁড়িয়েছিল। আমি গতকালকে একটি ভিডিও দেখেছি, একজন পুলিশ ৩টি ভঙ্গিতে দাঁড়িয়ে ৩ জন ছাত্রকে মারল। সে দাঁড়িয়ে একজনকে গুলি করলো, হি ইজ এ স্নাইপার ট্রেন্ড। দাঁড়িয়ে করলো, বসে করলো, শুয়ে করলো। তার সহকর্মীরা দেখলো এবং তারা অত্যন্ত খুশি হলো, তার ট্রেনিং কাজে দিয়েছে। কাজে এই জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে যে আসবে। এবং আমি ইদানিং বলতে শুরু করেছি, আমি জানি না ভয় পাচ্ছেন না কিনা তারা, যে আগামীতে যদি আরও কেউ দানবীয় হয়ে ওঠে, তার পতন এই সরকারের চেয়েও খারাপ হতে পারে। এটি আমি বলতে শুরু করেছি। আমি কেন যেন বিশ্বাসও করতে শুরু করেছি যেমনটি হতেও পারে। এই সরকার তো অ্যাটলিস্ট ওবায়দুল কাদেরের মতো কচু কাটার মুখে পড়েনি। বাংলাদেশ অনেক সুশীল হয়ে গেছে, বাংলাদেশের প্রতিক্রিয়া কমে গেছে, অথবা আমরা ভদ্র হয়ে গেছি। ইউনিয়নে নির্বাচনে যে পরিমাণ প্রতিহিংসা হয়, রাষ্ট্রের সরকারের পতনে এখনও তা হয়নি। দ্যাট ডাজন্ট মিন আগামী সরকারটি এতটা ভাগ্যবান হবেন এবং তাদের এইভাবে পলায়নের সুযোগ থাকবে। তার মানে আমরা বলতে চাই, এটি রাগের সাথে বলছি, ক্ষোভের সাথে বলছি, তার মানে বলতে চাই সুশাসন এবং আইনের শাসন তারা যেন নিশ্চিত করেন। আরও একটা জিনিস, যে আমরা এই প্রতিষ্ঠান দুটির বিলুপ্তি চাই এবং সেই টাকা দিয়ে আমরা আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের খাতে ব্যয় করতে চাই। তারও আগে যেটি চাই, খুব দ্রুত গত ১৫ বছরে আপনার আড়ি পাতার যন্ত্রপাতি কি কেনা হয়েছে। আমি নাগরিক হিসাবে জানতে চাই, আমার ট্যাক্সের টাকায় পেগাসাসের মতো আর কোন যন্ত্রপাতি কেনা হয়েছে। আপনারা নিশ্চিতভাবে জানেন, সেটি খুঁজতে গেলে দেখবেন তার গ্লোবাল প্রাইস কত এবং বাংলাদেশ কততে কিনেছে। কারণ আল জাজিরার যে ডকুমেন্টারিটা আমরা দেখেছি, যেটি আমার ধারণা অত্যন্ত উচ্চমানের, সাংবাদিক হিসাবে আমি অনুসন্ধানী সাংবাদিকতা যতটা বুঝি, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এর মতো উচ্চমানের ডকুমেন্টারি আমরা খুব কম দেখেছি। যদিও সেই সময় সরকার দলীয় সাংবাদিকদের এডিটর্স গিল্ড বলে একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যারা সরকার পতনের সাথে সাথে পালিয়ে গেছে অথবা আত্মগোপন করেছে। তারা বলেছিল এটি কোনো সাংবাদিকতা না, এটি অপসাংবাদিকতা। আমার কানে এখনও বাজে। ওটি আমাদের সমস্ত শ্রেণীকক্ষে দেখানো উচিত, গণমাধ্যমের নিউজ রুমে দেখানো উচিত। এবং ওই ডকুমেন্টারিতে আমরা দেখেছি জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাই এই কেনার সাথে কিভাবে যুক্ত, কিভাবে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান যুক্ত, কিভাবে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান যুক্ত। পেগাসাসের মতো আরও নিশ্চয়ই অনেক আড়ি পাতার যন্ত্র আমাদের রয়েছে। এগুলো আমরা পাবলিক ডিসপ্লের ব্যবস্থা করতে পারি, তার প্রাইস জানতে পারি এবং তাতে কতটা দুর্নীতি হয়েছে সেটিও আমরা জানতে চাই। সেখান থেকে শুরু করলে আমার ধারণা পরবর্তী সংবিধান সম্মতভাবে, রাষ্ট্রীয় মৌলিক অধিকার সম্মতভাবে বাংলাদেশের নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে আমাদের জন্য সহজ হবে।